নমস্কার বন্ধুরা, কে কোথায় আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমি বলবো, ঠিক জানি না এটা কী ধরনের ক্যান্সার, সেটা নিয়ে। আমি একজন ভোকেশনাল ইনস্ট্রাক্টর। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই ভোকেশনাল ট্রেনিং চলে, যেটি বিভিন্ন স্কুলে চলে। এই স্কুলগুলির আন্ডারে হেডে থাকে এগুলি বিভিন্ন রকমের কারিগরি শিক্ষা, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা যারা দীর্ঘদিন দলছুট হয়ে গেছে কিন্তু কোনো কাজের সাথে যুক্ত না। এটা 5 সাল থেকে প্রসেসিং শুরু হয়। 2007 সাল থেকে আমাদের রিক্রুটমেন্টগুলো শুরু হয়। আমি সেই 2007 সালেরই রিক্রুটেড একজন টিচার। অ্যাকচুয়ালি টিচার বলাটাও আমাদের বোধহয় ভুল। আমি একজন ইনস্ট্রাক্টর, ভোকেশনাল ইনস্ট্রাক্টর। আমার ট্রেড গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং। এছাড়াও বহু ট্রেড আছে, বহু কারিগরি শিক্ষা আছে আমাদের এই ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে, যা দীর্ঘদিন ধরে, এত বছর ধরে বহু ছেলে মেয়ে সকলকে কাজের রাস্তা দেখিয়েছে। আমি বলবো না কোনো চাকরি সকলকে দিয়েছে, অনেকে চাকরিও করে। শুধু চাকরি এটা দেয় না, এটা স্বনির্ভর হওয়ার একটা রাস্তাও দেখায়। আমার তো নিজস্ব প্রচুর স্টুডেন্ট আছে যারা স্বনির্ভর, অন্ততপক্ষে নিজের প্রয়োজনের অর্থটুকু উপার্জন তো করতে পারে। তাছাড়াও আছে এরকম যারা সংসারও চালাতে পারে, তাদেরকে আমি ধরছি না। বিষয়টা হলো, আমরা কিন্তু একটা, আমার মনে হয় না আমরা খুব একটা ছোট কাজ করছি। আজকালকার দিনে সাধারণ শিক্ষা খুব বেশি যে ডিপেন্ডেন্সি দিচ্ছে ছাত্রছাত্রীদের বা মানুষকে, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং এই কারিগরি শিক্ষা অনেক ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে কিন্তু একটা কাজের দিশা দেখাচ্ছে, অন্তত কিছু করে খাওয়ার একটা সংস্থান যোগাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি আজকে, হয়তো আমাকে দেখে আপনাদের আজকে মনে হচ্ছে যে কেমনভাবে চলে এসছে, কোনো সাজগোজ নেই, উস্কো খুস্কো। আসলে আমাদের জীবনটাই এরকম হয়ে যাওয়ার কথা। আমরা সারাক্ষণই হয়তো এভাবেই থাকার কথা। সাজেগোজের দিকে আমাদের আর মন নেই। প্রতি মাসে আমাদের যা ভুগতে হয় সেটাই আমি আজকে একটু বলবো। যে আমরা না জানি না যে কবে আমরা সো কল্ড একটা, এটাকে কি বলে জানি না, কিছু পাবো এই কাজটার পরিপ্রেক্ষিতে। আমরা প্রতি মাসে করে যাই। আমি অন্যদের কথা তো বলছি, তার সাথে আমি নিজের কথাও বলছি। আমি অন্ততপক্ষে আমার ছাত্রছাত্রীর যাতে কোনো ত্রুটি না থাকে, সেজন্য আমি আমার ছুটির দিনগুলোতেও ওদের হয়তো এক্সট্রা করে আমার কাছে ডেকে নিয়ে এসে আমি ওদের শেখাই, যাতে ওদের কোনো খামতি। 6 মাস পিরিয়ডটা খুব কম, একটা 600 ঘন্টার কোর্স, তাতে কী করানো যায় এটা আমরা ছাড়া কেউ বুঝিয়ে বলতে পারবে না। অথচ সিলেবাস হিউজ, এহেনও সেলাই নেই যা শেখানো হয় না আমার ক্ষেত্রে। আমি যেহেতু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের একজন ইনস্ট্রাক্টর, তাই বলছি। অন্যান্যদের সিলেবাসটা নিয়ে অন্যান্যরা বলতে পারবে। কিন্তু মাস গেলে আমরা হাপিত্তেশ করে বসে থাকি যে আদৌ কি আমরা কিছু পাবো। কারণ আমরা জানিই না, কোনো ফিক্স আমাদের ডেট নেই যে এই ডেটে আমরা বেতন আমাদেরটা বলে না, আমরা বেতন পাই না, আমরা ভাতা পাই। অথচ আমরা প্রত্যেক মাসে অক্লান্ত পরিশ্রম করি। আমি তো না হয় আমার বাড়ির থেকে 1.5-2 কিলোমিটার দূরে গিয়ে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করি। এরকমও আছে যারা 50 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করছে, তাদেরও একই অবস্থা। তাদের গাড়ি ভাড়া লাগে না, তাদের একটা টিফিন লাগে না। এটা কি চলছে? এটা কোথাকার? আমার মনে হচ্ছে এই ধরনের জিনিসগুলো একটা বিশাল রকমের সামাজিক ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। এটাকে কি বলবো আমি? কোথাকার ক্যান্সার? সমাজের দোষ তো না এটা, তাই আমি সামাজিক ক্যান্সারও বলতে পারছি না এটাকে। আমরা ভীষণ কষ্টে। হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমার স্যালারি অ্যাকাউন্টে বর্তমানে 24 টাকা 24 রুপিস রয়েছে। আমার কোনো বিপদ হলে পরে আমি সেটা নিয়ে কোনো কাজ করতে পারবো না, এমন পরিস্থিতি। আমি আমার কথা বলছি, এরকম অনেকেই আছে। আমি নিজে আমার সংসারটা চালাই না, আমার স্বামী আছে। আমার স্বামী সংসারের অধিকাংশ খরচ করেন, সেই জন্য আমার হয়তো ভাতের অভাব হবে না। কিন্তু এরকমও আছেন অনেক পুরুষ
যারা আমাদের এখানটাতে এই কাজের সাথে যুক্ত এবং তাদের উপর ভিত্তি করে সেই সংসারটা চলে। এরকম আছে যারা উইডো, যে সিঙ্গল মাদার, সেও কিন্তু এর উপর ভিত্তি করে চালাচ্ছে। তাদের পরিস্থিতিটা কি একবারও ভেবে দেখেছে কেউ? যখন নিজেদের কোনো স্বার্থের জিনিস চাইতে আসতে হয় তখন কিন্তু সবাই চলে আসে, কিন্তু আমাদের কথা কেউ ভাবে না। আমরা তো বিনা মায়না বিনা পরিশ্রমে কোনো টাকা চাইছি না, প্রতি মাসে পরিশ্রম করি। প্রতি মাসে কেন আমরা এটা ভুগবো? প্রত্যেক মাসে আমরা জানিই না, কোনো মাসে 27 তারিখ হয়, কোনো মাসে 1 তারিখে হচ্ছে, কোনো মাসে 15 তারিখে হচ্ছে। এই যে আজ অবধি 5 তারিখ হয়ে গেল, আমরা জানিই না। স্টিল নাও আমরা জানি না যে আদৌ আমরা এই মাসের বেতনটা কবে পাবো, গত মাসে লাস্ট মান্থের আমরা জানি না। তাহলে আমাদের পরিস্থিতিটা কি? বহু লোকের আছে যাদের মুদিখানার দোকানে বাকি। আরে বাবা, পেটের জ্বালা তো মেটাতেই হয়। এগুলোর সমাধান কি আমাদের জানা নেই। আমি এই মাধ্যমে এই কারণেই বলছি যাতে আরও 2জন লোক জানতে পারে। আপনারা প্লিজ এগুলোকে দয়া করে শেয়ার করুন। আমরা খুব বাজে পরিস্থিতিতে আছি। শুধু আমরা না, এরকম অনেকে আছে যারা এরকম বাজে পরিস্থিতিতে আছে। অনেক, প্রচুর এরকম আছে যারা সুইপার, যারা মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, যারা বিভিন্নভাবে, তাদেরও আর কি দশা। আরও অনেকে আছে, আমার খুব বেশি নলেজ নেই, আমি সবার সাথে যোগাযোগ অতটা রাখতে পারি না, কিন্তু আমি জানি আছে। তাদের পরিস্থিতি আমি জানি না। আপনারা যারা দেখছেন বা যারা জানছেন, আমার কাছ থেকে এতটুকু খবর, আমার মানে করজোড়ে নিবেদন, একটু আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে লোকে জানতে পারে, প্রপার জায়গা অবধি পৌঁছাতে পারে যে আমরা খুব কষ্টে আছি। আমাদের ন্যায্য পাওনাটা তো দিন, আমাদের ন্যায্য পাওনা, হকের পাওনা। আমরা প্রতিদিন এই রোদের মধ্যে গিয়ে পরিশ্রম করি, ছুটি মানি না। আমাদের গ্রীষ্মের ছুটি, হয়তো ভাবছেন গ্রীষ্মের ছুটি কাটাচ্ছে, আমরা কাটাই না। আমাদের কোনো গ্রীষ্মের ছুটি নেই, কোনো পুজোর ছুটি নেই। আমাদের পুজোর ছুটি শুধু 4 দিন থাকে। আমরা কিন্তু ক্লাস করি, আমরা স্কুল যাই, স্কুল না গেলেও আমরা হয়তো এক্সট্রা করে ক্লাস করি। সেগুলোর মূল্য কে দেয়? আমাদের ছাত্রছাত্রীরা দেয়, আমরা বলছি না দেয় না, তারা খুব সম্মান দেয় আমাদেরকে। কিন্তু পেট চলবে কী করে সম্মান দিয়ে? এটাও তো একটা বিষয়। যাকে এটা আমার জানা নেই কোন ক্যান্সার। আমরা বলবো, আমার যারা 2-1জন দর্শক আছেন বা যারা জানতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে, তারাই এই সব ক্যান্সারটার একটু নাম দিয়ে দেবেন। আর আমার অটিজম সম্পর্কে যে অংশটি, সেটাতে আমি বলবো, বর্তমানে আমার ছেলেকে আবার থেরাপি চলছে, তাতে আমার ছেলের একটু উন্নতি হয়েছে। ওর যে ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়ার সমস্যাটা চলছিল, সেটা ওর একটু ধীরে হচ্ছে। কিন্তু ওর আবার একটা নিজের নতুন সমস্যা বলতে, ও কিছুতেই পড়তে চাইছে না, মেইনলি কোয়েশ্চেন কোনো ধরনের পড়তে চাইছে না। মানে ওকে কেউ একজন কোয়েশ্চেন পড়ে দিক, ওর সাথে সাথে অ্যান্সারটা লিখে দেবে, মানে অ্যান্সার ওর তো মুখস্থ, সেজন্য ওটাতে সমস্যা নেই, কিন্তু ওর কোয়েশ্চেন পড়বে না। তবে সবাই বলেছে, যারা মানে থেরাপিস্ট, তারা বলছেন যে ওকে পড়ানোটা, জোর করে সামনে বসে পড়ানোটা অভ্যেস, সেইটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের আশীর্বাদে আমার ছেলে ভালো থাকবে, এটাই আশা করি। আজকে এতটুকুই, আর দীর্ঘায়িত করতে পারছি না। সত্যি আমি আমার ছেলের কথাটা বললাম, কারণ এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তারাও মনে করবেন ঠিক হবে। কারণ ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়াটা হয়েছিল যখন, তখন আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে আবার হয়তো আমি আমার ছেলে কোনো কিছু ফিরে পাবো না। কিন্তু আমি এখন এটা ফিরে পাচ্ছি। গ্যাপ দিয়ে লেখায় ব্যাপারটা নষ্ট হয়ে গেছিলো, মানে কোনো একটা লেটার বা ওয়ার্ড একদম গায়েব করে দিচ্ছিল, সেটা ওগুলো এখন ঠিক হয়ে গেছে। যাক, সবই আপনাদের আশীর্বাদ। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। আজকে এতটুকুই, টাটা।